8 ডিসেম্বর বৃহস্পতিবার রাত 8টায় জাহিদ হোসেন আছে এডিটর স্পিকে। জানিয়ে দিচ্ছি শিরোনাম। এবার পাবনা ও বরিশালে নিখোঁজ 3 ছাত্র, রাজধানীর 6 জনের খোঁজ মেলেনি। যে কোনো এয়ারলাইন্সে পরিবহন করা যাবে হজযাত্রী, আপিল বিভাগের রায়। রাজধানীতে স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব, প্রদর্শিত হচ্ছে 109 দেশের 5 শতাধিক সিনেমা। রাজধানীতে 6 যুবক নিখোঁজের ঘটনার পর পাবনা ও বরিশালে আরও 3 যুবক নিখোঁজ হবার খবর পাওয়া গেছে। এদের 2 জন জাকির হোসেন ও তানভীর আহমেদ পাবনা মেডিকেল কলেজের ছাত্র, অন্যজন বরিশাল আগৈলছড়া মাদ্রাসার একজন ছাত্র। পাবনা মেডিকেল কলেজের 4র্থ বর্ষের ছাত্র জাকির ও তানভীর কয়েকদিন আগে নিখোঁজ হয়েছেন। সহপাঠীদের ধারণা জাকির ও তানভীর একই সঙ্গে নিখোঁজ হয়েছেন। নিখোঁজের বিষয়ে পাবনা ও রংপুরের কাউনিয়া থানায় সাধারণ ডায়েরি করেছেন তাদের পরিবার। এদিকে 30 নভেম্বর থেকে নিখোঁজ রয়েছে আগৈলছড়ার মার্কাজ আল জামিয়াতুল নাফিজিয়া আল ইসলামিয়া মাদ্রাসার ছাত্র নেয়ামতুল্লাহ। নিখোঁজের 5 দিন পর মায়ের মোবাইল ফোনে ক্ষমা চেয়ে এক বার্তা পাঠানো হয়। এ ঘটনায় আগৈলছড়া থানায় সাধারণ ডায়েরি করেছে তার পরিবার। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান থেকে 9 জন নিখোঁজ রয়েছেন। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক নূর খান, উত্তরাঞ্চল থেকে উত্তরাঞ্চল প্রধান হাসিবুর রহমান এবং বরিশাল ব্যুরো প্রধান মুরাদ আহমেদ। জনাব নূর খান, আপনার কাছেই প্রথমে আসতে চাই যে এই যে নানান সময়ে মানুষ যখন নিখোঁজ হয়ে যায়, একটা সময় প্রবণতা ছিল তখন আমরা অভিযোগ শুনতাম যে গুম বা অপহরণ হয়েছে। ইদানিং বরং অন্য ধরনের কথাই শোনা যায়, অভিযোগে শোনা যায়, এবং আমরা যেটা দেখছি তাদের পরিবার থেকেও উদ্বিগ্ন এবং কোনো কোনো ক্ষেত্রে জিডিও করা হয়েছে। এই প্রবণতাটাকে আপনারা কিভাবে দেখছেন? নিশ্চয়ই পুরো ব্যাপারটির উপর আপনারা নজর রাখছেন, কারণ আমরা দেখেছি যে গুমের ঘটনাগুলিও আপনারা খুবই ভালোভাবে নজর রেখেছেন এবং এটি নিয়ে কাজও করছেন আপনারা। তো এখন যে ঘটনাগুলি ঘটছে, এই যে বিশেষ করে সর্বশেষ যে 9 জন নিখোঁজ হলো, সেইটি নিয়ে আপনাদের ধারণা কি, পর্যবেক্ষণ কি? দেখেন, আইন ও সালিশ কেন্দ্রের পক্ষ থেকে আসলে এই বিষয়গুলিকে খুব গভীরভাবে মনোযোগের সাথে মনিটর করা হয়। আজকে বাংলাদেশে বিগত দিনে যেরকম গুমের ঘটনা ঘটেছে, এটি এখনো আমরা দেখছি একই রকম ভাবে ঘটছে। পাশাপাশি নতুন করে আমরা যে জিনিসটা, যে প্রবণতা লক্ষ্য করছি, যে সমাজের মধ্যবিত্ত, উচ্চবিত্ত এবং নিম্নবিত্ত সব বৃত্তের যুবক বয়সের মানুষ নিখোঁজ হচ্ছে এবং তাদের একটি অংশ আমরা পরবর্তীতে দেখি হলি আর্টিজানের ঘটনায় যুক্ত হচ্ছে। আমরা দেখি শোলাকিয়ার মতো ঘটনায় তাদের সংশ্লিষ্টতা, আমরা দেখি কল্যাণপুরের ঘটনায়, আমরা দেখি নারায়ণগঞ্জের ঘটনায় তাদের সংশ্লিষ্টতা পাওয়া যায়, বা তাদের কাউকে ওখানে আটক বা তারা হত্যার শিকার হন। আসলে বাংলাদেশে 2 ধরনের ঘটনা আমরা লক্ষ্য করছি। একটি হচ্ছে বিভিন্ন সময়ে ধারাবাহিকভাবেই মানুষ গুমের শিকার হচ্ছে, যেখানে আত্মীয় স্বজন, প্রত্যক্ষদর্শীরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দোষারোপ করার বা সন্দেহ করার চেষ্টা করে। আবার পাশাপাশি এই ধরনের সাম্প্রতিককালে বিশেষ করে হলি আর্টিজানের আগে পরে যারা নিখোঁজ হচ্ছেন, সেই ক্ষেত্রে অনেকে সন্দেহ করছেন যে এটি হয়তোবা তারা স্বইচ্ছায় তারা জঙ্গি তৎপরতার সাথে যুক্ত হচ্ছে। এই যে 6টি এবং আজকে যে ঢাকা শহরে 6টি এবং পাবনা এবং বরিশালে যে 9 জনের ঘটনা আমরা ইতিমধ্যে জেনেছি, এখনই এই বিষয়ে চূড়ান্ত মতামত দেওয়ার সময় হয়েছে বলে আমি মনে করি না। কারণ এইটার 2টা ট্রেন্ডের সাথেই কিন্তু এইটার একটা মিল আমরা খুঁজে পাই। যারা বিভিন্ন সময় গুমের শিকার হচ্ছেন তাদের সাথেও যেমন মিল আছে, আবার যারা এই ধরনের তৎপরতা, জঙ্গি তৎপরতার সাথে যুক্ত হচ্ছেন তাদের সাথে অনেকটা তাদের সাথেও মিল রয়েছে। আসলে এই জন্য আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে। আমাদের এটাও মনে রাখতে হবে যে যারা এ পর্যন্ত এই ধরনের ঘটনার শিকার হয়েছেন তাদের সাথে আমরা খুব দ্রুততার সাথে যদি মিল খুঁজে পাওয়ার চেষ্টা করি,
তাহলে এমনও তো হতে পারে যে এই মানুষগুলোকে কোনো অজ্ঞাত স্থানে কেউ তাদের তাদের মানে তাদের ইচ্ছার বিরুদ্ধে আটক রেখেছে, এটিও তো হতে পারে। সুতরাং এখন পর্যন্ত এই বিষয়ে চূড়ান্ত মতামত দেওয়া থেকে আমি বিরত থাকতে চাই। তবে এইটির সাথে আশঙ্কা করার যথেষ্ট কারণ রয়েছে যে বিগত দিনে হলি আর্টিজানের ঘটনায় যারা অংশ নিয়েছিল যে পদ্ধতিতে পালিয়েছিল এবং শোলাকিয়ার ঘটনায় যেভাবে পালিয়েছিল সেটার সাথে অনেক মিল খোঁজা যায়। আবার পাশাপাশি আগলঝরার যে ছেলেটি মাদ্রাসার ছাত্র গিয়েছে, আমার কাছে একটু অবাক লাগছে যে সে 4 দিন 5 দিন পরে কি করে মোবাইল ব্যবহার করতে পারলো। কারণ আমরা বিগত দিনে কিন্তু অনেক ক্ষেত্রে দেখেছি যে তাদের মোবাইলটি আসলে তাদের নিয়ন্ত্রণে থাকে না, যারা জঙ্গি কার্যক্রমের সাথে যুক্ত হয় বা যারা গুমের শিকার হয়। এই জিনিসটি নতুন করে আমাকে একটু নতুন করে চিন্তার পথ মানে চিন্তার জন্য ক্ষেত্র তৈরি করে দিয়েছে। নূর খান, অবশ্যই আপনার কাছে আবার ফিরে আসবো, বিশেষ করে গুমের ঘটনা এবং গুম অপহরণের সঙ্গে স্বেচ্ছায় চলে গিয়ে হোলি আর্টিজানের মতো কর্মকাণ্ডে যারা যুক্ত হচ্ছে, পুরো ব্যাপারটিকে কিন্তু একটু পর্যবেক্ষণ করার ক্ষেত্রে একটা গোলমেলে জায়গায় নিয়ে যেতে পারে এবং এক পক্ষ আর এক পক্ষর কাছ থেকে সুযোগ সুবিধা নিতে পারে এবং সেক্ষেত্রে আপনাদের সুযোগ নিতে পারে, খুবই সুযোগ নেওয়ার সম্ভাবনা আছে। ফলে আপনাদের কাজটি আরো সতর্কতার সহিত করতে হবে। পুলিশ তো অবশ্যই সেটা করবে, তা না হলে হয়তো আমরা এখান থেকে একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং পাবো না এবং সেক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে আসলে গুম অপহরণের শিকার যারা আছেন তারা, কারণ একই ব্র্যাকেটে চলে আসতে পারে সেই ক্ষেত্রে। শুধু তারা না, তাদের পরিবারও এই ঘটনার শিকার হতে পারেন। কারণ একটা লেবেলিং যখন হয়ে যায় তখন কিন্তু সামাজিকভাবে খুব হেয় প্রতিপন্ন হতে হয়। জি অবশ্যই, সেই জন্যই খুবই সতর্ক থাকতে হবে। আমরা একটু বগুড়া যাব, সেখানে আছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর রহমান, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে যেই পাবনায় যে ঘটনাটি ঘটেছে সেই দুজন ছাত্রের পরিবার বা আত্মীয় স্বজন কারোর সঙ্গে আমাদের কথা বলার সুযোগ হয়েছিল কিনা, কোনো ধরনের বাড়তি তথ্য আমরা পেয়েছি কিনা? কারণ একটা ব্যাপার হচ্ছে পরিবার যেই তথ্যগুলি দেয় সেখান থেকে কিন্তু এক ধরনের আমরা পরিষ্কার ধারণা কিছুটা পেতে পারি যে এটা গুম অপহরণের ঘটনার সঙ্গে স্বেচ্ছায় চলে যাওয়ার যে সব, কারণ ঘটনাগুলির ভিতরে যখন আমরা হলি আর্টিজানের আগে যে এরা একই সঙ্গে উধাও হয়েছিল সেটা কিন্তু জানিনি। ফলে ওই তথ্যটি আমাদেরকে এখন কিন্তু অনেকখানি এগিয়ে দিচ্ছে এই জিনিসগুলি ট্র্যাক করার ক্ষেত্রে। হাসিবুর রহমান, পরিবারের কাছ থেকে কোনো তথ্য পাওয়া গেছে কিনা? জাহিদ ভাই, আমি এই বিষয়টি বিকাল থেকে চেষ্টা করছিলাম, কিন্তু কোনোভাবে এই দুইটি নিখোঁজ ছাত্রের পরিবারের কারোর সাথে যোগাযোগ করতে পারিনি। তবে পুলিশ আমাদেরকে যে তথ্য দিয়েছে বা পুলিশের কাছে যে তথ্য রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে যারা নিখোঁজ হয়েছে তাদের দুইজনে কিন্তু মুক্তমনা মুক্ত চিন্তার ছাত্র এবং শিক্ষার্থী। তারা বাড়িতে ছুটিতে গিয়েছিল, ছুটি থেকে একজন আসার পরে নিখোঁজ হয়েছে, আর তার যে বন্ধু রয়েছে বিশেষ করে রংপুর পাবনা মেডিকেল কলেজের যে 2 বন্ধু নিখোঁজ হয়েছে তাদের কিন্তু একজন মেস থেকে নিখোঁজ হয়েছে এবং তারা নিখোঁজ হবার পরপরই কর্তৃপক্ষের নজরে বিষয়টা আসে, তাদের পরিবারের সদস্যদের কাছে আসে এবং তারা কিন্তু আইনগত যে প্রক্রিয়াগুলো সেগুলোর মধ্যে দিয়ে তারা তথ্য সংগ্রহের চেষ্টা করছে, প্রশাসনিক কর্মকর্তাদের সহযোগিতার চেষ্টা করছে এবং পুলিশও চেষ্টা করছে তাদের তথ্য বের করবার জন্য। আমি বিকেলে আমাদের পাবনায় সহকর্মীর সাথে কথা বলেছি, তারা যে আশঙ্কার কথা বলছে তাতে মনে হয়েছে তার প্রাথমিকভাবে যে তারা ইচ্ছাকৃতভাবেই নিখোঁজ হয়েছে অথবা কোথাও গিয়ে আত্মপণ করে আছে, এরকমই তারা প্রাথমিক তথ্যের কথা বলেছেন। কিন্তু আবার যদি জঙ্গি তৎপরতার সাথে সংশ্লিষ্টতার বিষয়টা আনেন তাহলে একটু কেমন গোলমেলে মনে হয়, কারণ এরা দুইজনই মুক্ত চিন্তার ছেলে ছাত্র শিক্ষার্থী, আবার তাদের একজন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের সাথেও সংশ্লিষ্ট বলে আমরা জানতে পেরেছি। সুতরাং এইখানটায় একটু কেমন যেন গোলমেলে মনে হয় প্রশাসনিক কর্মকর্তাদের, এই কারণে তারা খুব সন্দেহের মধ্যেই আছে। আর আরেকটা বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি যে যারা নিখোঁজ হয়েছে তাদের অধিকাংশই কিন্তু এই ধরনের জঙ্গি সংগঠনের সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত হয়ে গেছে। বিশেষ করে আপনি যদি টাঙ্গাইলে মারা যাওয়া একজন নিখোঁজ তরুণের কথা বলেন যে বেশ কিছুদিন আগে নওগাঁ থেকে নিখোঁজ হয়েছিল, সেও কিন্তু বাড়িতে তার বাবা মুক্তিযোদ্ধা, একটা মুক্তিযোদ্ধার ছেলে এইভাবে নিখোঁজ হওয়ার পরে জড়িয়ে যায়, সেটাও আমরা জানতে পেরেছি এবং তার বাবা কিন্তু সন্দেহ করেছিল যে তার ছেলের একটা পরিবর্তন এসেছে যখন সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তে যায় তখন থেকে। একইভাবে আমি কোনীয় হত্যা মামলার বিষয়টাও একটু আগে জানতে পেরেছি চার্জশিট থেকে, যে যারা এই জাপানি নাগরিককে হত্যা করেছে তাদেরও কিন্তু বেশ কয়েকজন দীর্ঘদিন ধরেই পরিবারের সাথে
সঠিকভাবে যোগাযোগ তো রাখতো না, স্বাভাবিক যোগাযোগ রাখতো না। এমনকি দিনাজপুরে যে ফাদার পিয়েরোর উপর হামলাকারী, তারাও কিন্তু পরিবারের সাথে থেকে স্বাভাবিক যোগাযোগ রাখতো না। যে কারণে আমি আমার যে এই অঞ্চলের তথ্য, বিশেষ করে রাজশাহী এবং রংপুর বিভাগে যেসব এরকম ঘটনা ঘটেছে তার সাথে সংশ্লিষ্টদের শনাক্ত হবার পরে জানা গেছে যে তাদের অধিকাংশই পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে অথবা আত্মগোপনের থেকে এই ধরনের জঙ্গি সংগঠনের হয়ে কাজ করতো। জাহিদ ভাই, হাসিবুর রহমান আমাদের সঙ্গে থাকুন, আমরা একটু বরিশালে যাব। মুরাদ আহমেদ, মুরাদ ভাই, এই যে মাদ্রাসার ছাত্রটি নিখোঁজ হয়েছে তার সম্পর্কে কোনো তথ্য পাওয়া গেছে কিনা, বিশেষ করে তার পরিবার, যোগাযোগ? কারণ ইতিমধ্যে আমরা জেনেছি যে সে মায়ের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেছে। ধন্যবাদ জাহিদ ভাই। আপনি জানেন যে আমি কিছুক্ষণ আগে আগলজাড়া থেকে এসেছি এবং বাকাল গ্রামে আমি প্রায় ঘন্টার পর ঘন্টা সেখানে থেকে আমি চেষ্টা করেছি যে মাঠ পর্যায়ের তথ্যগুলো সংগ্রহ করার জন্য। দেখুন, সেখানে তার মা যেটি বলছে যে তার সন্তানটি যখন তার কথা বলেছে তার মা এবং মামির সাথে এবং মেসেজ যখন দিয়েছে, তারা কিন্তু বিশ্বাস করতে চান না যে মেসেজটি তার সন্তান দিয়েছে, এটা তারা বিশ্বাস করতে চান না যে তার সন্তান দিয়েছে। তাদের বক্তব্য হলো আশেপাশে যারা রয়েছে তারা দিয়েছে। এবং তার মামি যে কথা বলেছে, উনি অনেক অনুরোধ করেছেন তার ওই নিয়ামতকে ফিরে আসার জন্য। তখন নিয়ামতের কাছ থেকে ফোন কেড়ে নেওয়া হয় এবং তিনি এটুকু বলেছেন নিয়ামত খুব ভীত সন্ত্রস্ত ছিল। এটা হচ্ছে ফ্যামিলিগত। এবং ফ্যামিলির কথা হচ্ছে যে আসলে আমার সন্তানটি এ ধরনের না, আমার সন্তানটিকে আগে ফিরিয়ে দিন। বেশ, আমরা যখন মাদ্রাসায় গেলাম, মাদ্রাসায় সুপারের সাথে যখন কথা বলছিলাম যে বৃহস্পতিবারের ঘটনা আপনারা কি করে শনিবার সেই ফ্যামিলিকে জানালেন, তো বললেন যে না, সে এই ধরনের কোন ছাত্রই ছিল না। আবার তাদের যেটা বক্তব্য আছে তার সাথে পরবর্তীতে কি হয় না হয় জানি না। আসলে জঙ্গি তৎপরতার একটা মিল আমাদের নাকে প্রথমে লেগেছিল, তার ছবি, লেবাস টেবাস সব কিছু দেখেছে, মেবি হতেও পারে। কিন্তু পরবর্তীতে পুলিশের কাছে যখন জিজ্ঞেস করলাম, সেখানকার থানা পুলিশ বলেছে দেখেন এখানে যে ঘটনাটি ঘটছে আমরা সেটা তলিয়ে দেখছি, যেটি অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি, সমস্ত জায়গায় আমরা মেসেজ দিয়ে রেখেছি, কিন্তু এর সাথে জঙ্গি সংশ্লিষ্টতা নেই। তবে এখানে মাদ্রাসার যিনি প্রধান রয়েছে, অন্যান্য টিচার যারা ছিলেন, তাদের সাথে যখন কথাগুলো বলছিলাম, তারা কিন্তু একটা কথা বলেছেন যে দেখেন ভাই, এই ঘটনাটি কিন্তু তাদের পারিবারিক অসন্তুষ্টি নিয়ে তৈরি। তো বললাম যে কিভাবে আপনার জানেন, তার বাবার সাথে কথা হয়েছে। এই ছেলেটি 7 দিন আগে এখানে এসেছিল, 10 দিনের ছুটিতে তার বাড়িতে গিয়েছিল, সেখান থেকে 400 টাকা সর্বশেষ নিয়ে তাই এই মাদ্রাসায় আসে এবং গত বৃহস্পতিবার সে আবার বাড়িতে যায়, কোথাও যাবে কিছু টাকা দেওয়ার জন্য। তার বাবা এই নিয়ে খুব রাগারাগি করেছিল এবং তখন সে খুব ব্যথা পেয়ে ঘর থেকে বের হয়েছে এবং তারপর সে আর এখানে আসেনি, আর কোনো যোগাযোগ না। কিন্তু আমরা পরে যেটা শুনতে পাচ্ছি যে সে নিখোঁজ। সবকিছু মিলিয়ে এই অন্তত আগলজাড়ার বিষয়টি আমার কাছে এলোমেলো মনে হচ্ছে। আপনি জানেন যে ঢাকায় নিখোঁজ হয়েছে বাবুগঞ্জ উপজেলার 2টি ছেলে, মেহেদি এবং সুজন। সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে ফ্যামিলিগত ভাবে যে কথাটি বলা হচ্ছে এবং ঢাকায় যে নিখোঁজের সাথে আসলে তাত্ত্বিক যে একটা যোগাযোগ, মিনিমাম যে যোগাযোগ থাকে, সেটি আমরা পাচ্ছি না। সবচেয়ে বড় কথাটি হচ্ছে এখানে যারা এই নিয়ে ভাবছেন তাদের বক্তব্যটি হচ্ছে আসলে কেন্দ্রবিন্দুটি ঢাকায় রয়ে গেছে। ঘুরে ফিরে এদের অবস্থাতে প্রথমে যাওয়া হচ্ছে ঢাকা এবং ঢাকা গিয়ে এই বিষয়গুলো ছড়াচ্ছে। আগে যেমন ছিল মাঠ পর্যায়ে এটা অর্গানাইজিংয়ের একটা ক্ষেত্র ছিল, কিন্তু সেটিকে এখন সেন্ট্রালাইজ করা হতে পারে। আবার ফ্যামিলিগত থেকে তারা যেটা সন্দেহ করছে যে হয়তোবা কেউ আটকে রেখেছে, আমরা আমার সন্তানটিকে মুক্তি চাই। জাহিদ ভাই, আসলে সার্বিকভাবে যে বিষয়টি আমরা তথ্য উঠে আসে যে কখনো মনে হচ্ছে যে এরা জঙ্গি তৎপরতায় গিয়েছে, এটাও যেমন মনে হচ্ছে, আবার কখনো যে এরা কোনো না কোনোভাবে আটক রয়েছে। এখন মানে আসলে অ্যাডমিনিস্ট্রেশনকে এদের মোবাইল ফোনগুলো ট্র্যাকিং করে খুঁজে বের করতে হবে যে এদের অবস্থান কোথায় ছিল না ছিল। আমি আরেকবার রিপিট করে কথাটা বলি, তার ফ্যামিলি কিন্তু এখনো বিশ্বাস করে না যে মেসেজটা দেওয়া হয়েছে এটা তার সন্তান লিখেছে। কারণ ওর শেষে লেখা আছে যে তোরা ভালো থাকিস। মাকে সে কখনো এই ভাষায় কথা বলেনি, থাকিস কথাটি তার মাকে কখনোই সে বলেনি। আর ফোনের ব্যাপারটি তারা কিন্তু, আমি যেটি বলতে চাই, তারা স্পষ্ট করে বলেছেন যখন সে ফোনে কথা বলেছে তখন সে খুব ভীত সন্ত্রস্ত ছিল। আসলে এই সবের মধ্যেই এই মূল ঘটনাগুলো নিহিত রয়েছে। মুরাদ আহমেদ, হাসিবুর রহমান, নূর খান, আপনারা তিনজন আমাদের সঙ্গে থাকুন। আমরা ফিরে এসে আরেকটু বোঝার চেষ্টা করব যে এখন জিনিসগুলি জটিল হচ্ছে। তবে নূর খান,
একদিক থেকে বলা যায় যে এর আগের ঘটনাগুলির সঙ্গে একটি জিনিস এগিয়েছি যে নিখোঁজ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা তথ্যগুলি পাচ্ছি, সেটা একটা পজিটিভ দিক আমি মনে করি। কিন্তু সেই তথ্যগুলি পেয়ে আমরা কিভাবে এটা রিয়্যাক্ট করব, বিশেষ করে পুলিশ এবং পরিবার, সেটা আপনার কাছ থেকে আবার একটু বিরতির পরে জানতে চাইব। স্পিকে নিচ্ছে একটা বিরতি। রাজধানী সহ বিভিন্ন স্থানে 9 জন নিখোঁজ নিয়ে আমরা কথা বলছিলাম। আবার চলে যাব নূর খানের কাছে। নূর খান, একটু জানতে চাই যে এই যে এখন তথ্যগুলি পাওয়া যাচ্ছে এটা একটা ভালো, কিন্তু একই সঙ্গে আমরা বগুড়া এবং বরিশাল থেকে যে তথ্য পেলাম যে পরিবারের দিক থেকেও কোনো সুস্পষ্ট কিছু বোঝা যাচ্ছে না। আপনার দুই দিকেই সম্ভাবনা আছে, ফলে এই পরিস্থিতিগুলি আসলে কিভাবে পর্যবেক্ষণ করবেন, কি করণীয় আছে পরিবারগুলির এবং পুলিশের? আমি একটু বিস্তারিতভাবে বলতে চাচ্ছি। আসলে অতিরিক্ত সতর্কতা কখনো কখনো বিপদ ডেকে আনে। যেমন হলি আর্টিজানের পরে কিন্তু নিখোঁজ ব্যক্তিদের একটা তালিকা তাৎক্ষণিকভাবে তৈরি করা হয়েছিল, যেই তালিকার অনেক ব্যক্তি তখন যার যার বাড়িতে অবস্থান করছিল। তো আসলে যাচাই বাছাইয়ের আগেই পত্রপত্রিকায় যখন এই তালিকা চলে আসে তখন কিন্তু এটা হিতে অনেক সময় বিপরীত হয়ে যায়। এখন পর্যন্ত আবারও বলছি যে হলি আর্টিজানের ঘটনা এবং শোলাকিয়ার ঘটনায় যারা যুক্ত ছিল তাদের কেউ কেউ বাড়ি ত্যাগ করার সময় চিঠিপত্র রেখে গিয়েছিল বলেও বিভিন্ন সূত্র থেকে আমরা জেনেছি, বা তাদের চাল চলন এইটিও সন্দেহ করার যথেষ্ট কারণ ছিল। এবং এখন যারা বেরিয়ে যাচ্ছে তাদের সাথে যেমন অনেক মিল পাওয়া যাচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অমিলও আছে। আসলে এই বিষয়ে আমরা যে কোনো নিখোঁজের ঘটনা জানার সাথে সাথে আমরা যে বিভাজনের জায়গায় চলে যাচ্ছি, যে হয় গুম হয়েছে না হলে জঙ্গি তৎপরতার সাথে যুক্ত হয়েছে, এই বিভাজনটা তাৎক্ষণিকভাবে না করে বরং একটা সময় পর্যন্ত আমাদের পর্যবেক্ষণ করা উচিত, সিদ্ধান্তে পৌঁছানোর জন্য যথেষ্ট পরিমাণ তথ্য এবং পারিপার্শ্বিকতা বিবেচনায় রাখা উচিত। যেমন এইটা সত্য যে জঙ্গি সংগঠনগুলো যে একেবারে নির্মূল হয়ে গেছে এটা ভাবার কোনো কারণ নেই। তারা যে রিক্রুটমেন্ট বন্ধ করে দিয়েছে বা তারা যে সংগঠিত হওয়ার চেষ্টা করছে না এটা মনে করার কোনো কারণ নেই। বরং বিভিন্ন লেয়ারে যখন তারা কাজ শুরু করেছে, একটা পর্যায়ে যখন আপনি ধরে ফেলছেন বা নির্মূল করে ফেলছেন, তারপর কিন্তু লিডারশিপের ওই জায়গাটা পূরণ করার সক্ষমতা তাদের রয়েছে এবং রিক্রুটমেন্টেরও তাদের সক্ষমতা রয়েছে বলে আমি মনে করি। সুতরাং এই বিষয়ে যেমন সতর্ক থাকতে হবে, পাশাপাশি যে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে, চূড়ান্ত মতামত দেওয়ার আগে অবশ্যই আমাদেরকে বিষয়টি নিয়ে ভালো করে বুঝে শুনে কথা বলতে হবে। তা না হলে যে সমস্যাটা দেখা দিবে যে প্রকৃতপক্ষে যখন বাঘ আসবে তখন হয়তো আমরা ওটাকে হেলফেল ভাবে দেখব। বরং আমাদেরকে আসলে এই পরিবারগুলো, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন মোবাইল ফোন ট্র্যাক করতে পারে, যেমন তাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে খোঁজ খবর নিতে পারে, পরিবারগুলো সম্পর্কে খোঁজ খবর নিতে পারে, এবং আমাদের কাউন্টার টেরোরিজম ইউনিটের কাছে যথেষ্ট তথ্য রয়েছে যে আমি আস্থাশীল যে তারা যথেষ্ট কার্যক্ষম এবং তাদের কাছে যে ধরনের তথ্য আছে এবং যে ধরনের অ্যাপারেটাস তারা ব্যবহার করে, প্রযুক্তি ব্যবহার করে একে চিহ্নিত করতে পারে তাদের অবস্থান বা প্রকৃতপক্ষে এই জঙ্গি গোষ্ঠী বর্তমান কি অবস্থায় রিক্রুট করছে, কি অবস্থায় সংগঠিত হচ্ছে, এটার একটা প্রাথমিক ধারণা কিন্তু তাদের থাকার কথা। কারণ তারা আমার মনে হয় যে এখন যেটা দরকার সেটা হচ্ছে যে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত গ্রহণ না করা, যেটা আপনি বলছেন, এবং একই সঙ্গে পুলিশ যাতে আরো তথ্য সংগ্রহ করতে পারে সেদিকে নজর রাখা। আমরা একটু বগুড়ায় চলে যাব। হাসিবুর রহমান, পুলিশ কি ধরনের তৎপরতা চালাচ্ছে এবং বিশেষ করে এই যে জঙ্গিদের নেটওয়ার্কের ব্যাপারে কোনো বাড়তি সতর্কতা আছে কিনা? কারণ আমরা দেখেছি হোলি আর্টিজানের পরে যতটুকু তৎপরতা ছিল সেটা এখন একই রকম আছে নাকি অন্য কোনো পরিবর্তন হয়েছে? আমি যেটা দেখেছি এই অঞ্চলে, বিশেষ করে হলি আর্টিজানের পরে সরকারিভাবে যেসব উদ্যোগ নেওয়া হয়েছিল সেগুলোকে আপাতত দৃষ্টিতে আমার কাছে ঠিক সেই রকম তৎপরতায় নেই। তবে ভেতরে ভেতরে পুলিশ কিন্তু তার আগের চাইতে অনেক বেশি তৎপর রয়েছে। অর্থাৎ দৃশ্যমান না হলেও পুলিশের বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ কিন্তু বেশ জোরে সোরে রয়েছে। আমি একটা বিষয় আপনাকে একটু ধারণা দিলে হয়তো পরিষ্কার হতে পারেন। আমি একটু আগে কথা বলেছি নওগাঁর পুলিশ সুপারের সাথে, মোজাম্মেল হকের সাথে। তিনি
আমাকে যেটা জানিয়েছেন যে এর আগে তারা এখান থেকে নিখোঁজের যে তালিকা পেয়েছিল সেই তালিকা অনুযায়ী তারা সন্ধান করতে শুরু করেছে এবং কতজন ফিরে আসার তথ্য পেয়েছে তারা। অনেক সময় যেটা হয় যে পরিবারের পক্ষ থেকে জিডি করা হয়, কিন্তু হয়তো অভিমান করে বা কারোর সাথে রাগ করে বাড়ি থেকে ফিরে চলে যায়, কিন্তু বিষয়টা আরেকবার পুলিশকে জানানো হয় না। সে কারণে এই তালিকাটাও অনেক সময় দীর্ঘ হয়। আর পুলিশ এখন যেটা করছে যে এইরকম নিখোঁজ হবার বিষয়টি তাদের নজরে আসার সাথে সাথে তারা চেষ্টা করে যে তারা যে মোবাইলটা ইউজ করতো, বিশেষ করে যার বিরুদ্ধে বলা হচ্ছে বা যার কথা বলা হচ্ছে যে নিখোঁজ হয়ে গেছে, তার মোবাইলটা ট্র্যাক করার চেষ্টা করে এবং সেখান থেকে তথ্য নেবার চেষ্টা করে, বিশেষ করে SMS কি এসছে বা গেছে সেই বিষয়গুলো জানবার চেষ্টা করে। এবং আপনি যদি একটু খেয়াল করে যে আগে হলি আর্টিজানের আগে যেরকম জঙ্গি তৎপরতা আমাদের নজরে এসেছে, সেই ধরনের জঙ্গি তৎপরতা কিন্তু এখন আর আমাদের নজরে আসে না। এবং হাসিবুর রহমান, আমরা একটু বরিশালে যাচ্ছি। মুরাদ ভাই, একটু খুব অল্প সময়ে জানতে চাই যে আপনি যে স্থানীয়ভাবে ঘুরে এসেছেন সেখানে আর নতুন কোনো তথ্য আছে কিনা যেটার থেকে আমরা আসলে মনে করতে পারি যে এই ছাত্রগুলি কি কারণে যেতে পারে, কোনো অ্যাকচুয়ালি জাহিদ ভাই, আসলে নতুন যে তথ্য আমি পেয়েছিলাম এটা পেয়েছি একদম শেষ পর্যায়ে তথ্যটা পেয়েছিলাম যে বাবার কাছে টাকা দিয়েছিল এবং বাবা টাকা দিতে পারে। বাবা টাকা দেবে কোত্থেকে? বাবা ছিল দিনমজুর। তো সে তার সন্তানকে রাগারাগি করলো যে 400 টাকা আগে কেন। এটা কিন্তু প্রিন্সিপাল আমাদেরকে বলেছেন যে 400 টাকা গত সপ্তাহে দিলে আমি কোথা থেকে টাকা পাবো, টাকা দিতে পারবো না। সবচেয়ে বড় যে বিষয়টি এখানে কানাঘুষা চলছে, আমি বাজারগুলোতে ঘুরেছি, হাট বাজারে হেঁটে দেখেছি, সবার কাছ থেকে জানার চেষ্টা করেছি যে সবার মধ্যেই একটা বিষয় আছে যে পুলিশের পক্ষ থেকে কিন্তু জঙ্গি দমনে র্যালি করা হচ্ছে, সন্ত্রাস দমনে সম্প্রীতি র্যালি করা হচ্ছে, সবকিছু ঠিক করা হচ্ছে, কিন্তু ট্র্যাকিংগুলো আরো একটু জোরদার হওয়া উচিত। যখনই তারা জেনেছিল যে মেসেজ দেওয়া হয়েছে এবং মোবাইল ফোনে কথা হয়েছে, তখন যদি ট্র্যাকিংটা তারা ঠিক মতো কমিউনিকেশন, তাদের মধ্যে কানেক্টিভিটি যদি ঠিক বিল্ড আপ করতে পারতেন, বরিশাল থেকে ঢাকা হেডকোয়ার্টার থেকে যেখান থেকে মনিটরিং হয় সেখানে যদি নেওয়া যেত, তাহলে অন্তত ফাইন্ড আউট করা যেত যে আসলে কোন টাওয়ারের কোন এরিয়াটুকুর মধ্যে। মুরাদ ভাই, টেকনোলজির ব্যবহার আরেকটু দ্রুত এবং কার্যকরভাবে করা দরকার। মুরাদ আহমেদ, হাসিবুর রহমান, নূর খান, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিকে নিচ্ছে আরও একটা বিরতি। 109টি দেশের 550টি চলচ্চিত্র নিয়ে চলছে 14তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য মুক্ত চলচ্চিত্র উৎসব। রাজধানীর 6টি স্থানে প্রদর্শিত হচ্ছে উৎসবের চলচ্চিত্রগুলো। আজ প্রদর্শিত হয়েছে ঘ্রাণ। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন চলচ্চিত্রটির পরিচালক কামরুল হাসান লেনিন। বিরতির পর চলে যাচ্ছি লেনিনের কাছে। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব নিয়ে কথা বলছি কামরুল হাসান লেনিনের সঙ্গে। স্বাগত কামরুল হাসান। জানতে চাই যে উৎসবটি কেমন হচ্ছে এবং মানে যারা উৎসব দেখতে আসছেন তাদের কাছ থেকে কি ধরনের প্রতিক্রিয়া পাচ্ছেন সামগ্রিকভাবে? ধন্যবাদ। এবারকার 14তম আসরে অনেকগুলো চলচ্চিত্র আন্তর্জাতিক চলচ্চিত্র জমা হয়েছে বা দেখানো হচ্ছে। আর এমনিতে ডিসেম্বর মাসে একটা উৎসবে আবেশ থাকে, সেই হিসাবে প্রচুর দর্শক সমাগম হচ্ছে এবং চলচ্চিত্র দেখার সুযোগ হচ্ছে। সবকিছু মিলে আসলে একটা ভালো অনুভূতি। কামরুল, একদম যেটা হয় যে চলচ্চিত্র, বিশেষ করে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে অনেক আগ্রহ বাংলাদেশের মানুষের, সেটি তো আছেই। ঘ্রাণ প্রদর্শনের পরে আপনি যেহেতু চলচ্চিত্রটি তৈরি করেছেন, সেটা নিয়ে আপনি দর্শকদের কাছ থেকে কি প্রতিক্রিয়া পেয়েছেন বা কোনো কথা হয়েছে কিনা প্রদর্শনীর পরে? এই চলচ্চিত্রটা আমরা আসলে 2014 সাল থেকে শুটিং শুরু করেছিলাম। তো একটা দীর্ঘ সময়ের পরে আমরা কবে আসলে দর্শকের সামনে নিয়ে আসবো, বিশেষ করে আমাদের দেশের দর্শক সামনে, এর জন্য প্রতীক্ষায় ছিলাম। যদিও এটা এর আগে আপনার দিল্লিতে দাদা সাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে এটা বেস্ট শর্ট ফিল্ম হিসেবে মনোনীত হয়েছিল। তো আমার অনেক দিন ধরে আমরা আসলে অপেক্ষা করছিলাম যে কীভাবে আসলে দর্শকদের সামনে নিয়ে আসবো। সেই হিসাবে একটা চলচ্চিত্র আসর অর্থাৎ ইন্টারন্যাশনাল একটা ফিল্ম ফেস্টিভ্যালের ভেতর এটাকে দেখাতে পেরে আমি খুবই খুশি। এবং আজকে শো শেষে এবং সবাই খুব এটা অ্যাপ্রিসিয়েট করেছে এবং ভালো বলেছে। এবং আমার মনে হয় যে দর্শকরাও
দর্শকরা এটাকে এনজয় করেছে। কামরুল, স্বল্পদীর্ঘ চলচ্চিত্রের ক্ষেত্রে আমরা এর আগে যেটা ছিল যে বিভিন্ন প্রদর্শনীর জায়গা যেটা ছিল, কিন্তু এখন কিছু বিকল্প ক্ষেত্র তৈরি হয়েছে, বিশেষ করে ইউটিউবের মতো যে প্ল্যাটফর্ম, সেগুলি আমরা কতটা ব্যবহার করছি বা সেখানে আমাদের উপস্থিতি কেমন আছে একটু জানতে চাই। এখনো মানে ইউটিউব এর উপর আমরা অনেক ছবি দেখতে পাই, কিন্তু আমরা চাই আসলে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দেখানোর জন্য একটা অডিটোরিয়াম থাকুক, বা যেখানে রেগুলার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং বিকল্পধারা চলচ্চিত্রগুলো দেখানো যায়। মানে ইউটিউবে আসলে পুরো চলচ্চিত্রর স্বাদ তা নেওয়া আসলে সম্ভব না। একটা সিনেমা হলে একটা অন্ধকার জায়গায় যেভাবে সিনেমা আমরা মনোযোগ সহকারে দেখি, ইউটিউব চ্যানেলে আসলে আমরা আর 10টা কাজের ভিতরে থেকে সিনেমাকে দেখা, এটা পরিপূর্ণ স্বাদটা নেওয়া যায় না। কামরুল হাসান, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিকে নিচ্ছে আরও একটা বিরতি। যে কোনো এয়ারলাইন্সে হজ যাত্রী পরিবহন করা যাবে বলে হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন হজ এজেন্সিজ বাংলাদেশ হাব এর সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বাহার। জনাব ইব্রাহিম, আমরা একটু জানতে চাই যে এই যে দুটি পরিবহনই শুধুমাত্র এর আগে অনুমোদিত ছিল, এটা আপিল বিভাগ নাকচ করে দিয়েছে, এখন অন্য যে কোনো পরিবহনেই যাওয়া যাবে, এর ফলে প্রভাবটা কি পড়বে? হজ যাত্রীরা এর থেকে কোনো সুবিধা পাবেন কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে থার্ড ক্যারিয়ার ওপেন করার বিষয়টি 2012 সালের আগ পর্যন্ত বলবৎ ছিল। হঠাৎ করে একটা বিশেষ আদেশের মাধ্যমে থার্ড ক্যারিয়ারটা বন্ধ করে দেওয়া হয়। এতে হজ যাত্রীদের দুর্দশা বেড়ে যায় এবং আমরা 2012 সালে সংশ্লিষ্ট দপ্তর অধিদপ্তরকে এ বিষয়ে জানাই। সংশ্লিষ্ট দপ্তর অধিদপ্তর আমাদেরকে এ বিষয়ে কোনো রকমের সুরাহা না করায় 2012 সালে আমরা হাইকোর্টে একটি রিট করি হাবের পক্ষ থেকে, এবং এই রিটের ফলে আমাদেরকে মহামান্য হাইকোর্ট আমাদের পক্ষে রায় দেন, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই রায় বাস্তবায়ন না করে ওনারা এটাকে আপিল করেছিলেন এবং আজকেই আপিলের রায় দিয়েছে এবং পূর্বের রায়ের বলবৎ। অর্থাৎ থার্ড ক্যারিয়ার ওপেন করার ক্ষেত্রে এখন আর কোনো বাধা নেই এবং এই থার্ড ক্যারিয়ার হওয়ার ফলে হজ যাত্রীগণ আগে দীর্ঘ সময় দেশে আসার জন্য সৌদি আরব অপেক্ষা করতে হতো, অথবা একটা নির্দিষ্ট ভাড়ায় তাদেরকে যেতে হতো, সেটি এখন লাঘব হলো। হজযাত্রী যখন ইচ্ছা যেমন ইচ্ছা যেতে পারবেন এবং হজ শেষে ওনারা ওনাদের খেয়াল খুশির মতো সময়ে ওনারা ফেরত আসতে পারবেন। শুধু তাই নয়, এর ফলে হজ এজেন্সিগুলি হজযাত্রীদের যে হজের প্যাকেজের টাকাটা, সেই টাকাটি দিয়ে আরও উত্তম সেবা দিতে পারবে এবং প্রতিযোগিতামূলক বাজারে হজযাত্রীদের বিমান ভাড়া কমবে বলে আমরা প্রত্যাশা করছি। সুতরাং এর সুফল হজযাত্রীগণ পাবেন। এবং এক্ষেত্রে যেটা হয় যে যেহেতু হজের সময় অল্প সময়ে অসংখ্য মানুষ 1 লাখের উপরে হজযাত্রী সৌদি আরবে যায়, এটার একটা ব্যবস্থাপনার ব্যাপার আছে, যে সেই ব্যবস্থাপনার ক্ষেত্রে আপনারা কিভাবে অ্যাকোমোডেট করবেন, বা এখন যেহেতু একাধিক বিমান থাকবে, দুটোর জায়গায় আরও বেশি হবে, ফলে সেখানে কোনো ধরনের সমস্যা হতে পারে কিনা, বা সমস্যা হলে আপনারা প্রস্তুতি কি নিচ্ছেন? আসলে এটি সমস্যা হওয়ার কোনো কারণ নাই, কারণ যে এয়ারলাইন্সগুলো আসলে থার্ড ক্যারিয়ার হিসাবে সম্পৃক্ত হচ্ছে ওগুলো 5 স্টার এয়ারলাইন্স এবং ওগুলো পরীক্ষিত এমিরাত, ইতিহাদ, কাতার, কুয়েত, এ সকল এয়ারলাইন্সে এর আগেও হজযাত্রী গেছেন এবং রেগুলার এখানে প্যাসেঞ্জার ট্রাভেল করতেছে। সেক্ষেত্রে কোনো রকমের বিশৃঙ্খলা সৃষ্টি হবে বা অব্যবস্থাপনা সৃষ্টি হবে বলে আমরা মনে করি না। এবং এই ক্ষেত্রে কি হজযাত্রীদের যে প্যাকেজ সেইটার উপরে কোনো প্রভাব পড়তে পারে, অর্থাৎ আরো খরচ কমতে পারে বা বাড়তে পারে? হ্যাঁ, খরচ কমতে পারে, কারণ যখন প্রতিযোগিতা মূল্যের সৃষ্টি হবে, এখন তো দুটো এয়ারলাইন্স যে ফেয়ারটি নির্দিষ্ট করে দিচ্ছে হজযাত্রীগণ সেটা পরিশোধ করতে বাধ্য হচ্ছেন। অনেকগুলো এয়ারলাইন যখন আসবেন হজযাত্রী ক্যারি করার জন্য, সেক্ষেত্রে একটা প্রতিযোগিতা সৃষ্টি হবে এবং ভাড়া কমবে বলে আমরা প্রত্যাশা করছি। ইব্রাহিম বাহার, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের এডিটর স্পিকে। আমন্ত্রণ আমাদের পরের আয়।